এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখো, আমার প্রথম কাজ হচ্ছে এই যে ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে রাখা। না হলে কিন্তু সারা দিন ঘরের মধ্যে আলো বাতাস কিছুই আসবে না। তো আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রাতের বেলা না একদমই ঘুমাতে পারিনি আমি। মামাম সোনার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো। তখন কটা বাজে, ওই 2-2:30 মতো বাজে। তো এতটা ভয় পেয়ে গেছিলাম। তো বাড়িতে কিন্তু ওষুধ ছিল। মামাম সোনাকে কত করে বললাম যে সোনা তুমি ওষুধটা খেয়ে নাও, ও কিছুতেই ওষুধ খেলো না। কোনো দিন কিন্তু মামাম সোনা আমার সঙ্গে ঘুম থেকে ওঠে না। তো আজকের কিন্তু সকাল সকাল একেবারে সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই দেখি যে প্রচণ্ড পরিমাণে জ্বর গায়ে। তো ওই জন্যে মামামকে 2টো বিস্কিট খাইয়ে তারপরে কিন্তু আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তো বিস্কিট খাওয়ার পরে ওষুধ খেলো, খাওয়ার পরে কিন্তু চলে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। এদিকে দেখো, আমি আমার সমস্ত বাসি কাজকর্মগুলো ঝটপট করে নিচ্ছি। এই যে দেখো, রান্নাঘরটা আমি ভালো করে গোবর আর মাটি দিয়ে ভালো করে লিপে নিচ্ছি। আর ভাবছি জানো তো, আজকে সকালে একটু বাজারে যাব, সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে মামাম সোনাকে নিয়ে বাজারের দিকে যাব। আসলে বাড়িতে সমস্ত সবজি মাছ সব কিছুই বাড়ন্ত, ওই জন্যেই কিন্তু বাজারে আমি আর আমার মামাম সোনা দেখো চলে এসেছি। মামাম সোনা দেখো এই যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা বাজার থেকে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা। জানো, জল খাওয়ার কিছুই খাইনি এখনও পর্যন্ত। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর খিদে পেলেও কিছু করার নেই। এদিকে দেখো, বাজার করেছি, এক ব্যাগ বাজার করেছি জানো। এই বাজারগুলো কিন্তু বেশ কয়েকদিন আমাদের হয়ে যাবে। আর এই যে দেখো, কাটাপোনা নিয়ে এসেছি। এই কাটাপোনার দাম জানো, এগুলো না মানে কি বলবো, কিনতেও ইচ্ছে করে না, আবার খেতেও ইচ্ছে করে না, আবার না খেলেও মানে কি বলবো, প্রত্যেকদিন নিরামিষ খেতেও পারি না। তো যাই হোক, মাছ নিয়েছে হচ্ছে 200 টাকা কেজি, তো আমি 500 নিয়েছি। এই মাছটা কিন্তু আমাদের মা মেয়ের 2 বেলা করে 2 দিন হয়ে যাবে, আজকের হবে আর কালকেরও হয়ে যাবে। এদিকে দেখো, আমি কতগুলো সবজি এনেছি। অনেকগুলো সবজি কিন্তু একদমই নয়। পটল নিয়েছি 500, আর বেগুন নিয়েছি 500, আর হচ্ছে আলু আর পেঁয়াজটা আমি সবসময় একটু বেশি করেই আনি। কারণ কি, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তো ওই জন্যে কিন্তু কিছু থাক না থাক বাড়িতে, আলুটা থাকলেও কিছু মানে ভেজে আলু ভাজা করে বা মাখা করে ভাত খাওয়া যাবে, তাই না? ওই জন্যে কিন্তু আলু পেঁয়াজটা সবসময় আমি একটু বেশি করেই আনি। আর এদিকে দেখো, বেগুনগুলোকে একটা ঝুড়িতে রেখে দিলাম, আর পটলগুলো আর একটা ঝুড়িতে রাখছি। আসলে ওই একটা ঝুড়ির মধ্যে না আলু পেঁয়াজ সবজি সব কিছুই কিন্তু গাদাগাদি করে রাখলে সবজিগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে। আর কৌটোর মধ্যে এখন আমি এই যে দেখো, একটা মুড়ি প্যাকেট এনেছিলাম, এটা মামাম সোনাই খায়। আসলে রেশনের চালের মুড়িগুলো না মামাম খুব একটা ভালো খেতে পারে না, মানে খুবই শক্ত হয়, তো ওই মুড়িগুলো একটু কুড়কুড়ে টাইপের হয়, ওই জন্য ও মানে খুবই কান্না করে যে এগুলো খাবো না, সবসময় খেতে চায় না ওই মুড়িগুলো। আমরা কিন্তু খাই সব সময়, আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত খাই ওই মুড়িগুলো। তো ওই জন্য মামামের জন্য এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, যে দেখো কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আসলে আমাদের না অনেকগুলো ড্রাম ছিল, অনেক কটা ছিল, ওই 5-6টা মতো ছিল। ওই যে আমল দুধের ড্রামগুলো হয় না, ছোটো ছোটো আমল দুধের ড্রাম, তারপরে হচ্ছে কাচ্চিখানি সর্ষে তেলের ড্রাম, ওই ড্রামগুলো আমাদের 5-6টা মতো ছিল। তো এই নতুন বাড়িতে আসার পরে না ঘরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঁদুরের অত্যাচার হয়েছিল। তো একদিন রাতের বেলা শুনছি কি, ওই মানে ওই ইঁদুর যেভাবে আওয়াজ করে আর কি ঘরের মধ্যে, তো ওই রকম করছিল। তো আমি ভেবেছি চলে যাবে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম থেকে উঠে ওই পাশের রুমটা দরজা খুলে যখন দেখি যে 5টা ড্রামই পুরো কেটে দিয়েছে, মানে এতটা কষ্ট লাগছিল কি বলবো তোমাদের। ওই ড্রামগুলো কিন্তু সত্যি মানে আমাদের তো টাকা দিয়ে কিনতে হয়েছে, খুবই কষ্ট লাগছিল। কিন্তু কি আর করব, এমন জনে কেটেছে, মানে তার নামে কোনো নালিশও করা যাবে না, কোনো অবজেকশান দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে কৌটোর মধ্যে মুড়িগুলো ভরে রাখলাম। এদিকে দেখো, এই যে কেও কার্পিন একটা তেল এনেছি, আর নিয়েছি সাবান, ভিভেলের এই যে নিমের সাবানটা, আর টিপ পাতা, আর সিঁদুর কৌটো। আসলে আমি না বাজাজ তেল ইউজ করতাম, বাজাজ তেলের যা দাম দেখলাম আজকের, ওই মাঝারি সাইজের কৌটোটা হচ্ছে 130 টাকা দাম। তো ওটা আমার সাধ্যের মধ্যে আসে না, তো ওই জন্য নিয়ে আসিনি, আমি আজকের কেও কার্পিন তেলটাই এনেছি।
আর এদিকে দেখো সকালে জল খাওয়া হয়েছিল পান্তা ভাত, খাওয়ার পরেই কিন্তু এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা কিন্তু আবার চলে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। ও যে সারাদিনে কতবার যায় না, মানে হিসেব করা যাবে না। এখানে এসে যদি 20 মিনিট থাকে, ওখানে 20 মিনিট, এরকম একটা ব্যাপার। বাচ্চা মানুষ তো কখন কোথায় যে যায়, মানে শুধু একটু লক্ষ্য নজর শুধু ওকে রাখতে হয়, আর কিছুই না। যে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এরকম লক্ষ্য নজরটাই করতে হয়। ওদিকে তোমাদের দাদা ভাই ফোন করেছিল, ভালো আছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমাদের এখানকার মতোই। যে হোটেলের মধ্যে যখন থাকে, তো ডিউটিতে যখন থাকে তখন কিন্তু ওখানে এসি থাকে, সারাদিনই এসিতে থাকে, তবে যখন রুমে যায় তখন কিন্তু প্রচণ্ড গরম। ওই মানে ফ্যান থাকে তো রুমের মধ্যে, ওই জন্যেই। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আমি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, গরিব ঘরে জন্ম নেওয়া কি সত্যিই কোনো খুবই বড় অপরাধ? যে যারা গরিব ঘরে জন্মগ্রহণ করে বা গরিব ঘরের বউ হয়, তারা কি সত্যিই খুবই অপরাধ করে নাকি? আমি সেটাই বুঝি না। যে সত্যি আমি গরিব ঘরের মেয়ে বলে না আজকের কিন্তু আমি কোথাও সম্মান পাই না, না সমাজের কাছে, না সংসারে কারোর কাছে, না নিজের ফ্যামিলির কাছে, নিজের মানে আপনজনদের কাছে কোথাও সম্মান পাই না। সত্যি কি গরিবদের জীবন এমনই হয়? সত্যি কিন্তু জানতাম না, বিয়ের পরেই কিন্তু অনেক কিছু জিনিসই টের পাচ্ছি, আর অনেক কিছু শিক্ষামূলক বিষয়ও বুঝতে পারছি। সত্যি এগুলো আমাদের শেখার বিষয়, যেগুলো জানতাম না কোনো দিন। বিয়ের পরেই কিন্তু সত্যি যেগুলো চোখে দেখছি না, সেগুলো সত্যি কোনো দিন ভাবিনি যে আমাদের জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আসলে বিয়ের পরে ভাবতাম জানো তো, যে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে সংসার করব, কিন্তু সেই সংসারটা আর আমার মানে কোনো দিনই আর করা হয়ে উঠলো না। আসলে কি বলতো বন্ধুরা, এখনকার দিনে না মেয়েরা হচ্ছে মেয়েদের সব চাইতে বড় শত্রু। মেয়েরাই কিন্তু, ছেলেরা কিন্তু এতটা হিংসুটে হয় না, ছেলেদের কিন্তু উত্তপ্ত করে তোলে বেশিরভাগ মেয়েরাই। তোমরা দেখবে একটা সংসারে কিন্তু একজন কর্তা থাকে, একজন পুরুষ মানুষ, কিন্তু সেই পুরুষ মানুষকে যখন একজন নারী উত্তপ্ত করে তোলে না, সেই পুরুষ মানুষ কিন্তু তখন আর মানে ঘরের কর্তা থাকে না, অকর্তা হতেই শুরু করে, তাই না? তো আজ আমি গরিব ঘরের মেয়ে বলে না সংসারের কাছে সম্মান পাই, না নিজের ফ্যামিলির কাছে সম্মান পাই। সত্যি এখন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে সত্যি কি আমি খুবই বড় অপরাধ করেছিলাম, যে গরিব ঘরে জন্ম হয়েছি বলে, গরিব ঘরের মেয়ে বলে আমি খুবই বড় ভুল করে ফেলেছি। তো এটাই ব্যাপার, এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না, তাই না? যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে গরিব বাড়ির মেয়েরা কিন্তু গরিব বাড়িতে এসে সম্মান পায় না, আবার বড় বাড়ির মেয়েরা কিন্তু বড় বাড়িতে বিয়ে করে সম্মান পায় না। সত্যি মেয়েদের জীবনটা কিন্তু এরকমই। এদিকে দেখো আমাদের দুপুরে রান্না হয়ে গেছে, পটল ভাজা আর হয়েছে ভেন্ডি আলু বেগুনের আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে হয়েছে টক, আলু বেগুন দিয়ে কাঁচা আমের টক করেছে, ওই কাটা পোনা দিয়ে টক রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মামাম সোনাকে ঘুম করিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে যে আমি আর মামাম সোনা বসে পড়েছি সাজুগুজু করতে। একদমই নয়, সাজুগুজু একদমই করব না। আসলে হচ্ছে আমার আর একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। তো ওই চ্যানেলটাতে হচ্ছে আমার শর্টস ভিডিও আপলোড দিচ্ছিলাম, আর ওই একটু আপলোড দিদিকে একটু কালি ঝুলি মেখেছিলাম, তো ওটাই মামাম সোনা পরিষ্কার করে দিচ্ছে আমাকে গোলাপ জল দিয়ে। দেখো তো যেটা তোমাদের বলছিলাম, যে সত্যি এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না। আজ আমি গরিব ঘরের মেয়ে বলে, আমার বাপের বাড়িতে কিছু নেই বলে, আমার বাপের বাড়িতে কিছু না থাকতে পারে, তবে যতটুকু সম্ভব, যতটুকু দেওয়ার দরকার ততটুকুই কিন্তু আমাকে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে, দেয়নি কিন্তু এমন নয়। তবুও আমি সবার কাছে খারাপ, কিন্তু ওই যে হয় না, দেখবে যেই সব বড় বাড়ির মেয়েরা গরিব বাড়িতে আসে না, তারা কিন্তু অনেক সম্মান পায়, অনেক সম্মান পায়। বড়লোক বাড়ির মেয়েরা যদি গরিব বাড়িতে আসে না, বলবে বাবা মেয়েটা কত বড়লোক বাড়ির মেয়ে জানিস, আমার বাড়ির বৌমা হয়েছে। সে কিন্তু খুব ভালো সম্মান পায়, তাকে সবাই কিন্তু সম্মান করে, তাকে আদর যত্ন করে। এটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার নিজের সঙ্গে ঘটছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, জীবনে কি পেয়েছি না পেয়েছি সেগুলো হিসেব করলে তো আর হয় না, অনেক কিছু না না পাওয়াই থেকে যায়। আর সেই না পাওয়া, না চাওয়া, না পাওয়ার মধ্যেই কিন্তু আমি খুঁজে পেয়েছি আমার সুখ। তো যাই হোক, জীবনে আমি যাকে পেয়েছি আমার চলার পথের সঙ্গী, আমার জীবন সঙ্গী, সত্যি তোমাদের দাদাভাই কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আজকের ওর জন্যেই কিন্তু আজকে আমার নতুন সংসার হয়েছে, আমার বেবি হয়েছে, আমরা খুব খুব ভালো আছি। আমাদের সংসারে অভাব অনটন কষ্ট দুঃখ সব কিছুই কিন্তু মিলেমিশে রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে বন্ডিংটা, আমাদের দুজনের যে মনের মিলটা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, কিন্তু আমাদের দুজনের যে মনের মিলটা রয়েছে, আমরা যা কিছু করি না কেন দুজনেই কিন্তু মতামত মিলিয়ে
সমস্ত রকম কাজ আমরা করে থাকি, সমস্ত কিছু আলোচনা করেই তবে কিন্তু আমরা একটা কাজে হাত দিই। আর এদিকে দেখো সন্ধেবেলায় যে মামামকে পরিয়ে তারপরে আমি কিছু শর্টস বানাচ্ছিলাম আমার আর একটা চ্যানেলের জন্যে। তারপরে কিন্তু এই যে দেখো আমার একটা পুরনো শাড়ি না ছিঁড়ে গেছে, তো ওই শাড়িটা এখন সেলাই করতে বসে গেছি। আসলে আমার শাড়িগুলো এমনিতেই ছেড়ে না, এই শাড়িটা ছেঁড়ার কারণ রয়েছে। কি বলো তো, ওই যে চুলটাকে সামনে নিয়ে যখনই চিরুনি দিয়ে আঁচড়াতে যাই, তো চিরুনির যে দাঁড়গুলো রয়েছে ওইগুলো লেগে শাড়ির মধ্যে মানে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে ছিঁড়ে গেছে। যেমনি আমি টান মেরেছি চুলটা আঁচড়াতে গেলে তো একটা আঁচড়িয়ে উপর থেকে নিচে নিয়ে আসতে হয় চিরুনিটা, তো ওরকম করতে গিয়ে কিন্তু আমার শাড়িটা ছিঁড়ে গেছে। এই শাড়িটা কিন্তু খুবই সফট, খুবই নরম, খুবই ভালো লাগে পরতে। আর শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে পরতে, ওই জন্যই কিন্তু শাড়িটাকে আর মানে কি কোথাও ছেড়ে নিই, এইটুকু জায়গায় ছিঁড়ে গেছে, ওই জন্য আমি ভালো করে এই যে দেখো শাড়িটাকে ছেঁড়া জায়গায় ভালো করে সেলাই করে নিচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো মামাম সোনা বসে বসে না গোলাপ জল মাখছে, আমার শাড়িতে কিন্তু বসে আছে, তোমরা লক্ষ্য করে দেখবে গোলাপ জলই মাখছিল। তো শাড়িটা সেলাই করার পরে এখন চলে এসেছি যে বিছানাটা করে নেব, আর রাতের বেলা বিছানাটা করছি। আর এই যে দেখতে পাচ্ছ জানলাটা রয়েছে সাইডে না, খুব ভালো বাতাস আছে, খুব ভালো, ভীষণ ভালো বাতাস আছে। আর টিনের ঘরে কিন্তু দিনের বেলা ঘুমানো যায় না, কিন্তু রাতের বেলা খুব ভালো ঘুম হয় আর ভালোই ঠান্ডা হাওয়া বাতাস আসে। আর পায়ের দিকটাতে একটা জানলা রয়েছে, কিন্তু ওই দিকটাতে জানলাটা বন্ধ করে রাখি, যেহেতু আমি একা মেয়ে মানুষ ঘুমিয়ে থাকি, তো ওই জন্যই কিন্তু একটা জানলা বন্ধ করে রাখি আর একটা খুলে রাখি। আর এই জানলাটা খুলে রাখলে তো কী হয়েছে, আমি কিন্তু নাইট বাল্ব কিছুই জ্বালিয়ে রাখি না, সবকটাই বন্ধ করে দিয়ে তারপরে ঘুমাতে যাই আর কি। একটা টর্চ লাইট থাকে আমার কাছে, এটাই হচ্ছে ব্যাপার। আর বিছানাটা করে নিয়ে যাব রান্নাঘরে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ তোমরা একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পারো। মামাম সোনা দেখো 24 ঘন্টায় কিন্তু এরকম দুষ্টুমি করে, যতটুকু সময় ঘুমিয়ে থাকে অতটুকুই শান্তি, তারপরে কিন্তু আর শান্তিতে থাকতে দেয় না, সারাক্ষণই দুষ্টামি, একবার ওই বাড়িতে যায় একবার এই বাড়িতে আসে, মানে কী যে করে সেটা বলার নয়। আর এদিকে দেখো রান্না করতে চলে এসেছি, এখন বাজে রাত 9:30। তো ওই যে 2 পিস মাছ ভেজে নিচ্ছি, পান্তা ভাত রেখেছি, মামামকে পান্তা ভাত খাওয়াবো না, আমিই খাবো। আর মামাম বিস্কিট খেয়েছে, মুড়ি রয়েছে, চিড়ে রয়েছে, মামাম যেটা খাবে ওটাই খাইয়ে দেবো। আর দুপুরের একটু তরকারি ছিল, ওটা একটু গরম করে নিচ্ছি। এই যে তরকারি আর একটা মাছের পিস দিয়ে আমি এখন এই যে পান্তা ভাত খাবো। আর মামাম যদি মাছ খেতে চায় খাবে, না হলে মাছের পিসটা রেখে দেবো, পরের দিন রান্না হবে ওটাই খাবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।